উপন্যাস আমি পদ্মজা। পর্ব 15। বাসন্তী কারো করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটো মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শোনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলে, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলো, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। একে তো সৎমা, বাপের আরেক বউ, তার ওপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে দিল। হিজড়া সাজার ইচ্ছা হচ্ছে কেন তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে? বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে, বদমেজাজি। হেমলতা বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এর জন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলেন, এই শিক্ষা পাইছে তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা, বুড়ো হয়ে গেছে, এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ পড়ে সে মাটিতে উল্টে পড়ে। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখলো হেমলতাকে। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শীতল হয়ে আসে, সে চোখ নামিয়ে নেয়। হেমলতা বলেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করবো এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আর এক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা করলো তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, এর মেয়ে এই হয়, আর এর সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় ছেলেটারে মায়েরও না, ছোট মানুষ, বুঝে না। আপা আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না, সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেলেদের এমনি মারতে নেই, আর মায়েরও না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহরি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোরশদের ওপর ভীষণভাবে ক্ষেপে যান। মোরশদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন ওলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না? আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছেন। 6 দিন পর পদ্মচার মেট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মচাকে রাজধানীতে নিবেই। পদ্মচার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মচার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মচা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকল।
পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমি দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো, সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেওয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করে সে বেরিয়ে যায়। যা তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে, চিৎকার করে বলে, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি? তুই আমার বউয়ের দিকে কুনজরে দিবি আর আমি ছেড়ে দেব? প্রমাণ আছে তোর কাছে? উত্তর বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, শার্ট ছাড়। আমির খুশি মারি রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমি রিদওয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বলেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছস কেন? দাদু, সরে যাও, বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রিদওয়ান। আমি নূরজাহানকে ডিঙে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজরে দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো। পরেই চলে ওঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করেছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতে তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনা দুই ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বলেন, আপা, আমি আগেই কইছিলাম এই ছেলে বিনাশিনী, এই ছেলের রূপ আগুনের লাগান, এই ছেলের জন্য এখন বাড়ির স্যারাদের ভেজাল হইতেছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল। মজিদকে বলো, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এরপরে বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না, মনে রেখো। আব্বা, তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসা আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকা না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তলায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাছের মেয়ে। সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছে, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রেখেছে, দাসী পালে, সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে, মরণ হয় না আমার।
মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে। তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন। আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো। বলল, আম্মা আমি সাহায্য করি। এই সেরি, তুমি এত বেয়াদব কেন? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না? না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারই তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড় দিদি। তোমারে কইছি আমি, তুমি যাও এন থিকা, যাও কইতেছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী আছেন। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগুলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিকে রাতের কারো অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে শেষ থেকে ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কি রে, কই যাস? পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো এখানেই। কই ছিলি? আচ্ছা পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজা যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল 2 তলা থেকে হয়তো দেখেছে দাদা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছলো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আর একটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো, সে জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনি তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভিতর লুকোনো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এনে কি করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হচ্ছেন সুন্দরী মানুষ, জিনভূতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাতের বেলা একলা থাকবেন? আমার কাম আপনারে দেখা রাখা। এদিকে তো আলো চলছে, উনিও আসবেন এখন। আপনি যান, আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো। লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি ধুয়ে আইতেছি। বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন।
মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকে আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি, সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকলো। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাছে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকে দেখলো কেউ আসছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়েন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠলে। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো, আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলো। এরপর বলল, আলোক ঘরে যাব, আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে বলো তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাতের বেলায় আমরা ছুটতেছো কেন? পদ্মজার মাথা থেকে খমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তিত্তির করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলো, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল, কেমন অস্বাভাবিক হয়ে উঠল। সে অপ্রস্তুত হয়ে হাসলো। কি বলবে খুঁজছে যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা, আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা থেকে কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়। আমি জানালা থেকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনে বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম। মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন, পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল, বলে ওষুধ আনতে, মানে কোনো ওষুধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন ওষুধি পাতা আনতে যাবে, আবার ভোর আর রাতে? পদ্মজা একদমই কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না, বলা উচিত, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে চাই, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো, যদিও আমরা নিশ্চিত কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে, তুমি জানো ওইদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে।
আমরা বের করি সেটা? কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মচার কোমর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই, তোমাকে খেয়ারি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খেয়ারি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কতদিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মচার কোমর আঁকড়ে ধরে। পদ্মচা আমিরের 2 হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ের জোর দেখান? কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোটাও গিলে ফেলেছো দেখছি। বিয়ের এতদিন পরেও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন? আমি এত ঢং করতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়েন, ইচ্ছা হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। যদি দৌড়ে পালাও? পালিয়ে যাব কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমি দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলেছে না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমিরের কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজা চিপা পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে চাইতে কয়েছে। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বলে ঢুকতে দিবে না। অজ্ঞাতা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টেপা শুরু করে। যদি একটু পটানো চায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করেছে। নূরজাহান আয়েশ করে ঘুমোচ্ছে। কখন যে ঘুম ভাঙবে? এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বলেন, এখনো আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বলেন, অনেকক্ষণ হয়েছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখ মুখে আধারে নেমে আসে। পরক্ষণে মিষ্টি করে হেসে বলো, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাগান শক্তি এই শরীর, হেল লাগে শরীরে পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময়? সবাই ডরায়, কেউ যাবে না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা বলতেছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি। পাগল হয়েছে সেরি? কেমনে খামচাইয়া ধরছিল মনে নেই? আর কথা কইও না, যাওয়েন থিকা। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলোক ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।